পৃথিবীর অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। ক্ষমতা বস্তুটা খুব ভালো, খুব প্রয়োজনীয়, নির্ভর করছে তুমি সেটা কীভাবে ব্যবহার করছো। একটা গাড়ি দিয়ে তুমি একটা মুমূর্ষু রোগীকে খুব দ্রুত একটা হসপিটালে পৌঁছে দিতে পারো, সেই গাড়িটা দিয়ে একটা লোককে তুমি রাস্তায় চাপা দিয়ে বেরিয়ে যেতে পারো। আর সবসময় মনে করি যে প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, ডিস্ট্রিবিউশন পাড়া প্রত্যেকে যদি স্বাধীনভাবে কাজ করে তাহলে তার প্রত্যেকের চয়েস থাকবে এটা পেশাদার জগতে কে কাকে নেবে, কার সাথে কাজ করবে। সেগুলো অনেকেই সাফার করেছে, আমিও করেছি। এবং যে একজন কবি যদি কবিতা লিখতে না পারে তার কি কষ্ট হয়, একজন অভিনেতা যখন অভিনয় করতে পারে না, সুযোগ পায় না, তার কি কষ্ট হয়, তার ক্রাইসিসটা কোথায়, সেখান থেকে বুঝতে হবে। আমার মেয়ে আইসিএসসি পাস করলো, ও একটা কথা বলে যে বাবা তুমি বোধহয় একমাত্র লোক যে প্রত্যেক দিন আমাকে বোঝায় যে জীবনে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়াটা বড় কোনো ব্যাপার নয়। এটা ওর প্রত্যেক দিন আমার কাছে শুনে এই ভাবনাটা ওর মধ্যে নিশ্চয়ই ভবিষ্যৎ জীবনে একটা কোনো কিছু দর্শন দেবে। যে আমি নিজে সত্যিই বিশ্বাস করি যে এই পরীক্ষা সিস্টেমে একটা নাম্বার স্কোর করাটা পড়াশোনার একমাত্র উদ্দেশ্য নয়, পড়াশোনার উদ্দেশ্যটা অনেক আলাদা। আমার বেডরুমটা থেকে আমাদের ডাইনিংটা হেঁটে ধরো 1 মিনিট, ওইটুকু বেরিয়ে আমরা রাত্রে কেউ ডিনার করতে যেতে পারিনি। ঘরে দুটো বাচ্চা, একজন বয়স্ক মানুষ, আমরা দুজন, আমরা আমাদের বেডরুম থেকে বেরিয়ে কিচেনে যেতে পারিনি। তুমি এবার ভাবো এটা কি হতে পারে। সারা রাত্রির আমরা বিস্কিট খেয়েই কাটিয়েছি। যাকে আপনারা স্ক্রিনে পাবেন, অভিনয়ের ক্ষেত্রে পাবেন, তর্কে বিতর্কেও পাবেন, কিন্তু কখনো নিজের ব্যাপারে কথা বলতে খুব বেশি পাওয়া যায় না বা যাবে না, তাকেই আজকে অনেক কষ্টে পেয়েছি। তো বাদশাদা, তোমাকে প্রথমেই টলি টাইমে স্বাগত। এবং ইন্টারভিউটা যেটা দিয়ে শুরু করলাম যে তোমাকে খুব বেশি পাওয়া যায় না ইন্টারভিউ বা এরকম ক্ষেত্রে, কারণ এর আগেও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এই সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টাটা কেন বা কেন করো? দেখো, আমি এক তো নিজের কাজের বাইরে, কলকাতার বাইরে বেশি থাকতে পছন্দ করি, বেড়াতে পছন্দ করি, জঙ্গল ঘুরতে পছন্দ করি। আমার অনেক রকম অ্যাক্টিভিটি আছে, তো সেইগুলোর মধ্যে, এবং সেগুলো সবটাই কোনোটাই শহর কেন্দ্রিক নয়। তো অনেকটা সময় বাইরে থাকি বলে অনেক সময় চাইলেও ইন্টারভিউ দেওয়া বা কথা বলার সময় হয় না, সুযোগ হয় না। আর তার বাইরে অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমি একবার দুবার বলে ফেলার পর এক বিষয় নিয়ে বারবার বলতে আমার নিজের খুব একটা ইচ্ছে করে না। আরেকটা জিনিস মনে করি যে পৃথিবীতে সব কথা, যে কাজগুলো আমি করি সবই যে বলতে হবে তার কোনো মানে নেই। অনেক কাজ আমি আমার আনন্দের জন্য করি, নিজের ভালো লাগার জন্য করি। সেগুলো কোনোভাবে লোকে জানলে ভালো, না জানলেও, যে আমি যত জায়গায় বেড়াই, ছবি তুলি, যা করি, তার বেশিরভাগই প্রায় কেউ জানে না। আমি আমার আনন্দ করি। এবার যদি তুমি কখনো সুযোগ হলো ইন্টারভিউ করলে, হয়তো বললাম, গল্প বললাম, তার বাইরে খুব বেশি কমফোর্টেবল হই নিজের কথা বলতে। দাদা, আমার এক বন্ধুর থেকে শোনা যে তুমি যে বললে ঘোরা বেড়ানোর ক্ষেত্রে তোমার সঙ্গে স্পিরিচুয়ালিজমটা খুব অন্যরকমভাবে কানেক্টেড, বিভিন্ন জায়গায় তুমি যাও। তো যদি তুমি বলো যে বর্তমান সময় এবং সমস্ত পৃথিবীর পরিসরে দাঁড়িয়ে যদি কথা বলা হয়, তাহলে আমরা কোথাও রিলিজিয়াস এবং স্পিরিচুয়ালিটি, এটা না ভেতরটা তো থিন লাইন আছে, এটা আমরা গুলিয়ে ফেলেছি। তোমার কাছে স্পিরিচুয়ালিজমটা কি? এক কথায় বলতে পারি যে স্পিরিচুয়ালিজম বলতে আমি রবীন্দ্রনাথকে বুঝি। আমি স্পিরিচুয়ালিজম বলতে নেচার বুঝি। আমি আধ্যাত্মিকতা বলতে ভারতবর্ষের অনেক সাধুকে চিনি, জানি, যাদের কাছে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিছু ম্যাটারই করে না। আধ্যাত্মিকতা মানুষের মনকে অনেক বড় করে, অনেক উদার করে, তোমার গ্রহণ করার ক্ষমতা বাড়ায়, এবং সেটা নেচারের সাথে কানেক্টেড। প্রকৃতিকে বাদ দিয়ে আধ্যাত্মিকতা হয় না। তাই দেখবে ভারতবর্ষের যে বিখ্যাত জায়গাগুলো, যেগুলো আধ্যাত্মিক জায়গা বলে আমরা জেনেছি, সেটা কেদার হতে পারে, বদ্রী হতে পারে, এরকম অনেক, বৈষ্ণোদেবী হতে পারে, কৈলাস পর্বত হতে পারে, মানস হতে পারে। এই সব জায়গাগুলো দেখবে খুব সহজে যাওয়া যায় না।
বেশ যাওয়াটা কঠিন, এবং সেটা পুরোটাই নেচার কেন্দ্রিক। সেখানে তুমি যদি চুপ করে বসে থাকো, ধ্যান করো বা বসে থাকো, তোমার শরীর তোমার মন একটা অন্যভাবে কাজ করবে। ওই কাজ করাটার মধ্যে অনেক বিদ্বেষ ভাব কম থাকে, ওই কাজ করাটার মধ্যে একটা উদারতা থাকে, এবং এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কত ক্ষুদ্র সে অনুভবটা থাকে। আর ওই অনুভবটা যখনই আসে তখন তোমার অহংবোধটা বাই ডিফল্ট কমে যায়। যখন তুমি রিয়ালাইজ করবে যে আমি খুব ক্ষুদ্র, তোমার অহংবোধ বাই ডিফল্ট কমে যায়। তো আমার কাছে এটাই আধ্যাত্মিকতা, উইচ ইজ ভেরি রিলেটেড টু কানেক্টেড টু নেচার। মানে এখানে এর বেশি কিছু বলার মতো স্কোপ নেই, এটা বা সেই পরিবেশ নয় এখানে। দাদা, তুমি কবে থেকে যদি এই প্র্যাকটিসও বলবো না, বা এই ফিলোসফিটাই বিশ্বাস করতে শুরু করেছিল? কোনো ঘটনা যেটা তোমায় নাড়া দিয়েছিল এবং বুঝিয়েছিল যে আমি মানুষ হিসেবে খুব ক্ষুদ্র? যারা নেচারের সাথে কাছে যায় তারাই জানে যে তুমি যখন একটা পাহাড়ে গিয়ে ঝড়ের মুখে পড়বে, কেলা জঙ্গলের রাতে তুমি যখন একটা অড সিচুয়েশনে পড়বে, তখন তোমার এতদিনের জ্ঞান, শিক্ষা, দীক্ষা, তোমার অর্থ, তোমার টেকনোলজি কিছুই কাজ করবে না। সেকেন্ডে ওটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। এই কিছুদিন আগেই গত বছর পুজোয় আমি পাহাড়ে, আমাদেরই ছোট্ট একটা হোমস্টে আছে দাওয়াই পানিতে, তো সেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়েছিলাম। এই পুজোর সময় যে ঝড়টা, একটা পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হলো না, প্রচুর লোক মারা গেল, ল্যান্ডস্লাইড হলো। তো যেদিন এই বৃষ্টিটা হচ্ছে, আমার বেডরুমটা থেকে আমাদের ডাইনিংটা হেঁটে ধরো 1 মিনিট, ওইটুকু বেরিয়ে আমরা রাত্রে কেউ ডিনার করতে যেতে পারিনি। এটা বিভৎসতা ছিল। মানে ঘরে দুটো বাচ্চা, একজন বয়স্ক মানুষ, আমরা দুজন, আমরা আমাদের বেডরুম থেকে বেরিয়ে কিচেনে যেতে পারিনি। তুমি এবার ভাবো এটা কি হতে পারে। সারা রাত্রির আমরা বিস্কিট খেয়েই কাটিয়েছি, ইনক্লুডিং বাচ্চারা। ওই যে প্রলয় যখন হচ্ছে, তখন ওই প্রকৃতির কাছে তুমি কি, যদি প্রকৃতি দয়া করে তুমি বাঁচবে, দয়া না করলে বাঁচবে না। তো তখন তোমার প্রেয়ার প্রকৃতির কাছে। হ্যাঁ, অবশ্যই তোমাকে নিজেকেও নেচারের সঙ্গে থাকতে গেলে কিছু জিনিস সচেতন থাকতে হয়, বুঝতে হয়, কিন্তু ওই যে একটা সাংঘাতিক তাণ্ডবের মধ্যে পৃথিবীর কোনো টেকনোলজি, কোনো কিছুই তোমায় বাঁচাতে পারবে না, এই ফিলিংটাই তোমাকে বুঝিয়ে দেয় তুমি কত ক্ষুদ্র। পরের দিনের সকালটা যখন খবর পেলাম প্রচুর লোক মারা গেছে, প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচুর ঘর ভেসে গেছে, এবং আমরা কজন বেঁচে আছি, এটাই তো একটা ম্যাজিক। এই রিয়েলাইজেশনগুলোই তোমাকে অন্যভাবে ভাবাবে। এর মধ্যে কোথাও কোনো জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিচ্ছু নেই। দাদা, এই যে কথাটা বললে, তারই সঙ্গে তো তুমি একজন খুব সামাজিকভাবে সচেতন একজন মানুষ। বেশ কিছু ঘটনা আমরা চোখের সামনে দেখি, যেগুলো দেখার পর নিজেদের খুব অসহায় মনে হয়। হয়তো আমাদের কিছু করার থাকে না, সেটা গাজার যুদ্ধ হতে পারে, বা ভারতবর্ষের এই যে ঘটনাটা তুমি বললে যে ঝড় বৃষ্টিতে এতগুলো মানুষের প্রাণহানি হতে পারে, যে কিছুই তোমার হাতে নেই, কিছু বলারও জায়গা নেই। যত আমরা টেকনোলজি যথেষ্ট এগিয়েছে, তারপরেও কি মানুষ আরও বেশি টেকনোলজির ভিড়েই অসহায় হয়ে পড়ছে না? যে আমরা তো অনেক কিছু জানতাম না, এখন দেখতে পারি কিন্তু কিছু করতে পারি না। তো টেকনোলজিটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে তোমার টেকনোলজি, মানে হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ টুয়ার্ডস টেকনোলজি। তুমি যদি তোমার জীবনটাকে টেকনোলজি কেন্দ্রিক করে গড়ে তুলতে চাও, তাহলে সমস্যা আছে। এই মোবাইলটার একটা প্রয়োজন আছে, আমি যদি ওই প্রয়োজনটুকুর জন্য এটা ব্যবহার করি, কোথাও সমস্যা নেই। কিন্তু এই মোবাইলটা যদি আমার জীবনটা নিয়ন্ত্রণ করে, তাহলে সমস্যা আছে। তো টেকনোলজি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে বলেই আমরা চার দেওয়ালের বাইরে খুব তাকিয়ে কিছু দেখার প্রয়োজন বোধ করছি না, সেটা আমাদের লস। আর আমি মনে করি এই প্রকৃতিতে প্রত্যেক দিন যা হচ্ছে তার যে ম্যাজিক, এই ম্যাজিকটা না দেখা বা না বোঝা বা না রিয়ালাইজ করা, এটা আমাদের লস। মানুষ একমাত্র স্পিসিস যে এই নেচারের ম্যাজিকটা বুঝতে পারে, কারণ তার যে ব্রেন, যে ডেভেলপড ব্রেন আছে, সেটা তো সব প্রাণীর থাকে না, মানুষের মতো করে কেউ বুঝতে পারে না। তা সত্ত্বেও আমরা যদি এদেরকে বাউল গানে বলে যে অজস্র, মানে 1000 কোটি জনি পার করে মনুষ্য জন্ম, এটা তো আক্ষরিক অর্থ না, ইটস মেটাফর। মানে মানুষের জন্মটা কতটা স্পেশাল সেটা বোঝানোর জন্য এটা উপমা দেওয়া হয়েছে, সত্যিই ভেরি স্পেশাল।
সেই জীবনে আমরা কেন স্পেশাল সেটা কখনো ভেবে দেখিনি আমরা। আর আমাদের চারিপাশে প্রকৃতিতে প্রত্যেকদিন যা যা ঘটে যাচ্ছে যদি একটুখানি 10 মিনিট মন দিয়ে তাকিয়ে দেখি আমরা, তাহলে দেখবে যে পৃথিবীর কোনো টেকনোলজি তোমাকে এতটা মেসমেরাইজ করবে না যা নেচার করবে। মানে সেখানে নেচারের ছোট 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 প্রাণ, একটা পিঁপড়ে থেকে শুরু করে বড় বড় প্রাণী, আকাশ, সমুদ্র, সব কিছু তোমাকে মেসমেরাইজ করবে যদি তোমার দেখার মন থাকে। সেই মনটাও তৈরি করতে হয়। ভালো কবিতা যেমন বুঝতে গেলে তার একটা চর্চা লাগে, ভালো ছবি বুঝতে গেলে চর্চা লাগে, ক্লাসিক্যাল মিউজিকের রস পেতে গেলে চর্চা লাগে, প্রকৃতিও তাই। তুমি যদি মনে করো আজকে এখান থেকে গাড়ি করে বেরিয়ে একটু নেচারে গিয়ে চট করে চলে আসবে এবং নেচারটা বুঝে নেব, হবে না। ওটা তুমি এনজয় করতে পারো, এক ধরনের এন্টারটেনমেন্ট, ডিফারেন্ট ফর্মে, আত্মস্থ হবে না। ডিফারেন্ট ফর্মে। মানে কলকাতায় তুমি এসি চালিয়ে থাকো, পাহাড়ের ঠান্ডাটা উপভোগ করলে, এইটুকুই। তার বাইরে যে ম্যাজিকটা ঘটে চলেছে ওখানে কোটি 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 প্রাণের মধ্যে যা চলছে তুমি বুঝতে পারবে না। তার জন্য একটা আলাদা মন, একটা পরিশীলিত মন লাগবে, যেটা তোমাকে একদিনে হয় না, ধীরে 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 তৈরি করতে হয়। এই যে দাদা মনের প্রসঙ্গটা উঠলো, মানুষের তো মানে মনকে দুভাবে চেনা যায়, ওই টেবিলের এ প্রান্ত আর ও প্রান্তর মতন। ক্ষমতা যখন আছে তার কাছে তখন, ক্ষমতা যখন নেই তার কাছে তখন। যদি ইতিহাস ঘাটা যায়, আমরা দেখেছি মানুষের কাছে ক্ষমতার, যখন তারা ক্ষমতাশীল তখন তাদেরকে আমরা অন্যভাবে দেখেছি, ক্ষমতার ও প্রান্ত অন্যভাবে দেখেছি। সেখানে বিগত 15 বছরের রাজনৈতিক ইতিহাস যেরকম হলো পশ্চিমবঙ্গের, সেখানে দাঁড়িয়ে ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার ব্যবহার, সবটাই তুমি কিভাবে দেখলে? না, এটা আমি আজকে এটা নিয়ে কথা বলবো না। আমি বলেছি এখানে একটা ছবির রিলিজ, ছবির একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং এখানে অনেক রকম মানুষ আছে, অনেক বিশ্বাসের মানুষ আছে। তাই আমি সবাইকেই বলেছি আজকে এই ক্ষেত্র থেকে আমি এই জাতীয় কোনো আলোচনা করবো না, এটা আলোচনার ক্ষেত্র আলাদা, সেখানে সুযোগ হলে নিশ্চয়ই করব। শুধু আমি এইটুকু বলি যে ক্ষমতা বস্তুটা খুব ভালো, খুব প্রয়োজনীয়, নির্ভর করছে তুমি সেটা কীভাবে ব্যবহার করছো। একটা গাড়ি দিয়ে তুমি একটা মুমূর্ষু রোগীকে খুব দ্রুত একটা হসপিটালে পৌঁছে দিতে পারো, সেই গাড়িটা দিয়ে একটা লোককে তুমি রাস্তায় চাপা দিয়ে বেরিয়ে যেতে পারো। তুমি কীভাবে ব্যবহার করছো। একটা বন্দুক তুমি নিজের আত্মরক্ষা, অনেক মানুষকে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারো, তাদের জীবন রক্ষার জন্য। আবার অনেক মানুষকে খুন করে, ব্যক্তি স্বার্থে কাউকে খুন করতে পারো। তো ক্ষমতাটা তুমি কিভাবে ব্যবহার করছো সেটা খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা জিনিসটা, ক্ষমতা তো লাগেই, ক্ষমতা না হলে কাজ করবে কি করে তুমি। কিন্তু যখন কাজের জন্যই তো আজ এখানে আসা, এই যে এখন যে কথাগুলো বারবার উঠে আসছে যে কাজ পাওয়া না পাওয়া, ব্যান হয়ে যাওয়া, বাদশা মৈত্রকে কখনো থ্রেট কালচারের সম্মুখীন হতে হয়নি কাজের? এইগুলো আসলে বারবার বলতে, ওই জন্য বলো না বারবার বলতে ভালো লাগে না, কারণ এটা তো, এটা ঠিক কিছু হয় লিখিত, কিছু অলিখিত হয়। মানে সবসময় মনে করি যে প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, ডিস্ট্রিবিউশন পাড়া, প্রত্যেকে যদি স্বাধীনভাবে কাজ করে তাহলে তার প্রত্যেকের চয়েস থাকবে এটা পেশাদার জগতে কে কাকে নেবে, কার সাথে কাজ করবে। সেটা যখন থাকে না তখন বাই ডিফল্ট কিছু কম্পালশন তৈরি হয়। এমন নয় যে তাকে কেউ বলে দিচ্ছে বারবার করে, না, তার ভয় কাজ করছে, অথবা সে মনে করছে অমুকের সাথে আমি অ্যাসোসিয়েটেড হলে আমার অ্যাডভান্টেজ আছে। এই ভয়টা, এই ইকুয়েশনগুলো স্বাধীনভাবে কাজ করার, যে কোনো, সেটা একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে হতে পারে, কাউকে কাস্টিং করার ক্ষেত্রে হতে পারে, হল পাওয়ার ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো বড় হয়ে দাঁড়ায়। সেগুলো অনেকেই সাফার করেছে, আমিও করেছি, এবং পার্ট অফ গেম। আমি যা করেছি, যা বলেছি, আমি আমার বিশ্বাসের কথা বলেছি, হয়তো তার জন্যে সাফার করেছি, তার জন্য আমার কোনো আফসোস নেই, খারাপ লাগা আছে, কারণ আমি একজন পেশাদার অভিনেতা, এই কাজটাই সব থেকে ভালো করে শিখেছি। আর এই কাজটা করবো বলে পৃথিবীতে নিজ জীবনে প্রায় অন্য কাজ প্রায় করিনি বললেই চলে। সেই কাজটা যদি বন্ধ হয়ে যায়, রোজগারটা একমাত্র ইস্যু নয়, সেটা তো একটা পার্ট, কিন্তু একজন আর্টিস্ট, একজন অভিনেতা যখন অভিনয় করাটা বন্ধ হয়ে যায়, তার একটা অন্য ক্রাইসিস হয়, সেটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না। সেটা বুঝতে গেলে দেখার মন, এবং তাকে আরও ভেতর থেকে বুঝতে হবে যে একজন কবি যদি কবিতা লিখতে না পারে তার কি কষ্ট হয়, একজন অভিনেতা যখন অভিনয় করতে পারে না, সুযোগ পায় না, তার কি কষ্ট হয়, তার ক্রাইসিসটা কোথায়, সেখান থেকে বুঝতে হবে। দাদা তুমি একজন উন্মুক্ত মনের, দৃঢ়চেতা, স্পষ্টবাদী পেশাদার অভিনেতা। তারই সঙ্গে যখন এই সমস্ত কিছুগুলো জুড়ে যায়, তখন এই দীর্ঘ সময়ের পথটায় নিজেদের সন্তানকে কীভাবে মানে মানুষ করার ক্ষেত্রে, একটা সুস্থ মননশীল মানুষ করার ক্ষেত্রে কি কি থাকে তোমার ইনপুট, বা কিভাবে তুমি, কারণ বাচ্চারা এখন বলে যে, মানে এখন না, এটা ইয়েই আছে যে
বাচ্চারা বললে নয়, বাচ্চারা বাবা মার জীবন যাপন কিভাবে আছে যাপনে শেখে, সেক্ষেত্রে তুমি কিভাবে তৈরি করো? দুটো এক্সাম্পল দিচ্ছি তোমাকে। সেটা হচ্ছে যে আমার মেয়ে আইসিএসসি পাস করলো, ও একটা কথা বলে যে যে বাবা তুমি বোধহয় একমাত্র লোক যে প্রত্যেক দিন আমাকে বোঝায় যে জীবনে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়াটা বড় কোনো ব্যাপার নয়। অথচ আমার ক্লাসের সমস্ত বন্ধুরা সবসময় আলোচনা করে নাম্বার নিয়ে, কত স্কোর হবে, কি নাম্বার পাবে, এটাই সবসময় তাদের আলোচ্য বিষয়। আর তুমি কনস্ট্যান্ট বাড়িতে আমাকে বলো যে নাম্বার কি পাচ্ছ সেটা বড় কথা না, কি শিখছো সেটা বড় কথা। তো এটা ওর মানে এটা ও প্রত্যেক দিন আমার কাছে শুনে এই ভাবনাটা ওর মধ্যে নিশ্চয়ই ভবিষ্যৎ জীবনে একটা কোনো কিছু দর্শন দেবে। যে আমি নিজে সত্যিই বিশ্বাস করি যে এই পরীক্ষা সিস্টেমে একটা নাম্বার স্কোর করাটা পড়াশোনার একমাত্র উদ্দেশ্য নয়, পড়াশোনার উদ্দেশ্যটা অনেক আলাদা। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেদিন আইসিএস এর রেজাল্ট বেরোলো, একটা আমি জানতামই না সেদিন রেজাল্ট, সেদিন 11টার সময় দেখছি ও ঘুমোচ্ছে, 11টার সময় ও ঘুমোচ্ছে, কিন্তু বিন্দাস ঘুমোচ্ছে। এবং আমিও সেদিন সকালবেলায় উঠে জানলাম যে আজকে নাকি ওর রেজাল্ট, এবং খুব খুশি হলাম যে ওর বন্ধুরা যেখানে অনেকেই আগের দিন রাত্রির থেকে প্রায় বিনিদ্র রজনী কাটাচ্ছে, বাবা মারা জেগে বসে আছে, সেখানে আমি খবরটা জানি না এবং আমার মেয়ে 11টা অবধি ঘুমোচ্ছে। আমি এটাতেই দেখলাম আমার জীবনের অর্ধেক শিক্ষক দেওয়া হয়ে গেছে, আর বেশি কিছু শেখানোর নেই। তাহলে তোমার বড় হওয়াটা কিরকম ছিল? তোমারকেও পড়াশোনার জন্য খুব বেশি চাপ দেওয়া হয়েছে? আমার আসলে আমাদের সময়টা অনেকটাই আলাদা ছিল, আমাদের তো এতটা প্রেশার এমনিই ছিল না। প্লাস আমি কলকাতায় বড় হইনি, আমি মুর্শিদাবাদ শহরে বড় হয়েছি, লালবাগ শহরে। অনেক খোলামেলা, অনেক খেলে ধুলে গান বাজনা থিয়েটার এসব করেই বড় হয়েছি। তখন পড়াশোনা ছিল যে পড়াশোনা করতে হবে এটাই কারণ, সেটা করে কিছু হতে হবে এরকম কোনো কারণ ছিল না। এখন তো সেটা নয়, ইচ্ছা কোনো কিছু ছিল না, যেটা সেসব খুব ইচ্ছে ছিল, মানে রেঞ্জার হওয়ার স্বপ্ন ছিল, ফরেস্ট ভালো লাগে এইসব স্বপ্ন ছিল। তারপর তো অভিনেতা হতে চেয়েছি, সেটাই হয়েছি। কিন্তু ক্যারিয়ার নিয়ে যেরকম ফোকাসড এখনকার ছেলেমেয়েরা, ওরম কোনো ব্যাপার ছিল না। আমার বাবা মা, বাড়ির লোক কেউ কোনোদিন আমাকে একবারের জন্যও বলেননি যে এই পেশায় আমি বেছে নিয়েছি, এটা কি ভবিষ্যৎ আছে বা আদৌ কিছু হবে কি না, কোনোদিন আমাকে কেউ প্রশ্ন করেনি। সেদিক থেকে আমি খুব লাকি বলবো। আমি একদম স্বাধীনভাবে আমার মতো করেই আমার ছাত্র জীবনটা কাটাতে পেরেছি। তারপরে যখন কলকাতায় আসা, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে একটা জীবন শুরু করা এবং কেরিয়ার সমস্তটা আছে, তো সেই সময় কি মা বাবার এই বড় সাপোর্টটাই তোমাকে এতটাই স্ট্রং রেখেছে? হ্যাঁ, এটা তো একটা ফিলোসফিক্যাল দিক আছে। মানে একটা ছেলে সে এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে, প্র্যাকটিস করছে, যার কোনো সেই অর্থে ভবিষ্যৎ নেই, অথচ তার বাবা মা তাকে নিয়ে উঠতে বসতে কথা শোনাচ্ছে না। এটা এর জন্য একটা ফিলোসফিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে যে তারা ছেলেকে তার যেটা ভালো লাগছে সে সেটা করুক। এই যে স্পেসটা দিয়েছে, এইখান থেকে আজকে আমি মেয়েকে যেটা শেখাচ্ছি, ওইখান থেকেই শেখাচ্ছি যে তোমাকেও যে কিছু হতে হবে তার কোনো মানে নেই, কিছু প্রমাণ করতে হবে তার কোনো মানে নেই। যা তোমার ভালো লাগছে, যা তুমি ভালোবেসে করতে পারবে, তুমি সেটাই করো। তো আমি আজকে যেটা শেখাচ্ছি সেটা আমি ছোটবেলায় পেয়েছি বলেই ওদের শেখাচ্ছি। বেশ, চারপাশের যে কলরল, আমরা খুব বেশি আলোচনাটা এগোতেও পারবো এখন মোটামুটি হল মানে সবাই বেরিয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে হল। তো দাদা, যে কারণে আজকে আসা হীরক রানীর দেশে, তোমার কাছে গল্পটা কেন ইন্টারেস্ট জাগালো এবং গল্পটা নিয়ে যদি দর্শকদের একটু বলতে। না, এটা এই প্রথমেই প্রযোজক বলেছেন যে এই গল্পটার ক্ষেত্রে ওনার সাথে আমাদের সবারই এটাই কথা আছে যে আমরা গল্পটা নিয়ে কেউ কিচ্ছু বলবো না। একজন পেশাদার অভিনেতা হিসেবে যখন এটা আমি ওনাকে কমিট করেছি, সেটা রাখাটা কর্তব্য আমার। তাই গল্প নিয়ে কিছু বলছি না, শুধু বলতে পারি ইট ইজ ভেরি রেলেভেন্ট। মানুষ চিনতে পারবে, বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, সময়টাকেও ভালো করে বুঝতে পারবে। এটুকুই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এবং পরবর্তী যদি কখনো সাক্ষাৎ করো, তুমি সুযোগ তুমি দাও, আশা করি যে জায়গাগুলো এখন দর্শকদের প্রশ্ন থাকবে সেগুলো আমরা উত্তর দিতে পারবো। নিশ্চয়ই।